ভারতের দাদাগিরির দিন শেষ এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার কাছে রাজনীতিতে বারবার হেরেছেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের দাদাগিরির দিন শেষ। প্রতিবেশীদের ত্যক্ত বিরক্ত করতে করতে ভারত এখন নিজেই কোণঠাসা। সুপার পাওয়ার হওয়ার মোহগ্রস্ত দেশটি দক্ষিণ এশিয়াতেই দুষ্ট রাষ্ট্র হিসেবে চিহ্নিত। শ্রীলঙ্কা, নেপাল, ভুটানও এড়িয়ে চলছে ভারতকে। সবগুলো দেশে ভারতীয় মর্জির বিপরীত সরকার। পাকিস্তান, চীন এবং শেষতক বাংলাদেশও ছেড়ে কথা বলছে না। বিশেষ করে বাংলাদেশকে পিষে মারতে মারতে এখন বিশ্বময় ভারতের স্বরূপ উদাম হয়ে গেছে। একসময় বলা হতো বাংলাদেশের দম ফেলার সুযোগ নেই, কারণ এর তিন দিকেই ভারত, আর এখন ভারতের চারদিকেই তার প্রতিপক্ষ। শেখ হাসিনা ইস্যুতে তার আচরণ শুধু বাংলাদেশে তিরস্কৃতই নয়, একটা সমূহ আতঙ্কেও ফেলেছে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের নাটক ও অভিযোগ সাজাতে গিয়ে একদিকে ভারতের চরিত্রের কদাকার দিক প্রকাশ পেয়েছে, আরেকদিকে হিন্দুদের হাতে ধরে অনিরাপদ করেছে। বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। ভারতের নিজের মাটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে, অথচ সেটা নিয়ে তার সংকোচ বা অনুশোচনা নেই। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে না পেরে ভারত দিক বিদিক জ্ঞান শূন্য। এরপরও হাল ছাড়ছে না, তাই ঠুনকো অস্ত্র সাম্প্রদায়িকতা দিয়ে বিশ্বব্যাপী বাংলাদেশকে ঘায়েল করার ব্যর্থ চেষ্টা করছে। হাল না ছেড়ে খেলছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ইসকনকে নিয়ে। এটি মূলত গৌড়ী ও বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। জন্ম 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এর প্রতিষ্ঠাতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদের কথা বলে আশেপাশের দেশগুলোতে আধিপত্য বিস্তারের সারথি করেছেন ইসকনকে। এদের বাড়াবাড়ির কারণে চট্টগ্রামে একজন মুসলিম আইনজীবী নিহত হয়েছেন। সেদিন ইসকনের কোনো কর্মী নিহত হলে ভারত একটি মওকা পেয়ে যেত আন্তর্জাতিক ইস্যু। আরও নানা উইংয়ে ইস্যু পয়দার চেষ্টায় ব্যস্ত ভারত। হিন্দু সেনা প্রধান স্থানীয় একটি আদালতে পিটিশন দাখিল করে দাবি করেছে, আজমির শরীফ দরগার নিচে শিব মন্দির আছে। পাগলামি কাকে বলে? চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির পেছনে দেশের ভেতরে বাইরের ইন্ধনের কথা লুকায়নি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। এটি একটা সতর্কবার্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে বাংলাদেশের সারা দেশে যে তাণ্ডব লীলা চালানো হয়েছে সেটা কোনোভাবেই স্বাভাবিক প্রতিবাদ নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাড়ি চট্টগ্রামে। দেশের ভেতরে বাইরে ইন্ধন দেওয়ার ঝামেলাটা সেখান থেকেই শুরুর, মাঝে একটা বার্তা আছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে জাতীয় ঐক্য গড়ার একটি সূত্রপাতও এর মধ্যে হয়েছে। সম্প্রতি ঢাকার মিরপুর সেনানিবাস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস অয়ার কোর্স সমাপনী অনুষ্ঠানে ডক্টর ইউনুস সার্টিফিকেট প্রদান শেষে বলেছেন, বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এরপর সংলাপে বসেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। তার এই জাতীয় ঐক্যের ডাক দেওয়ার আলাদা অর্থ রয়েছে। আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করার প্রয়োজন। এখন সামরিক এবং বেসামরিক শক্তির শক্ত সেতু বন্ধন তৈরি। এই তাগিদ আসছিল বিভিন্ন মহল থেকেই, এখন কার্যকর বাস্তবায়নের অপেক্ষা। বিভিন্ন রাজনৈতিক দল, নেতা এবং জাতীয় ব্যক্তিত্বের অংশগ্রহণ একটি ভালো নমুনা। সেই ক্ষেত্রে ভারত প্রশ্নে একটি অবস্থানে পৌঁছাবে বাংলাদেশ। অবিরাম তিক্ততায় ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতের জায়গাও নষ্ট করে দিয়েছে। দেশের সঙ্গে সম্পর্কের বদলে সেই সম্পর্ক টেনেছে আওয়ামী লীগের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে, যে কারণে ঢাকা দিল্লির সম্পর্ক সামনের দিনগুলোতে আরও তিক্ত হওয়ার সমূহ শঙ্কা ভর করেছে। আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে হামলা, লুট পরবর্তী ঘটনা প্রবাহে বাংলাদেশ ও ভারতের নীতি নির্ধারক পর্যায়ের বাকযুদ্ধ ক্রমান্বয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে পৌঁছেছে। চিকিৎসা সেবা ও সীমান্ত বাণিজ্য বন্ধ থেকে শুরু করে পতাকা পোড়ানো বা পদদলিত করা, বিবৃতি পাল্টা বিবৃতি, ভিসা বন্ধ বা সীমিত করার ঘটনা সহ সাম্প্রতিক অস্থিরতা বাজে ইঙ্গিত দিচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ জরুরি হলেও অচিরেই সেই লক্ষণ নেই। অবশ্য ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা সাংবাদিকদের বলেছেন,
বাংলাদেশ ভারতের সম্পর্ক বহুমুখী, এখানে কথা বলার অনেক ক্ষেত্র রয়েছে। এই সম্পর্ককে শুধু একটি মাত্র বিষয়ে সীমাবদ্ধ করা যায় না। কূটনীতির ভাষা এমনই হয়, কিন্তু বাস্তব এমন নয়। ভার্মার এই বক্তব্যের আগে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের সোমবার হামলার প্রতিবাদ জানাতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তলবে হাজির শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি জানান, তারা সত্যিকার অর্থে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চায়। আসলে তারা কি চান তা প্রতিনিয়তই দেখা যাচ্ছে। ক্রিয়া বিক্রিয়াও পরিষ্কার। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। আবার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সব ধরনের ভিসা ও কনসুলার সেবা বন্ধ ঘোষণা করেছে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশন। এই ঘটনায় ত্রিপুরায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে ভারত সরকার। এর আগে আগরতলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কোনো অবস্থায় লক্ষ্যবস্তু করা উচিত নয়। কূটনীতির মার প্যাচে যতই কথা বলা হোক, বাস্তবতাটা ভিন্ন। গত 15 থেকে 16 বছর ভারতের অর্থনৈতিক ও কৌশলগত নানা স্বার্থ রক্ষা করেছে শেখ হাসিনার সরকার। অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সহ যেসব রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে, তারা কেউই ভারতের সাথে রাজনৈতিকভাবে সংযুক্ত নয়। ফলে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা আগেও ছিল, এখন তা বরং বেড়েছে। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটাতে বড় ভূমিকা রাখছে প্রধানত বিজেপি এবং ভারতের উগ্রবাদী সংগঠনগুলো। গত নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং ভারতের ধর্মনিরপেক্ষ দলগুলো তুলনামূলক ভালো করেছে। এই অবস্থায় বাংলাদেশে হিন্দু নিপীড়ন করা হচ্ছে এমন প্রচার চালিয়ে ভারতের জনগণকে আরও বেশি মুসলিম বিদ্বেষী করার এজেন্ডায় নরেন্দ্র মোদীর বিজেপি। তারা আগামী নির্বাচন পর্যন্ত এই ইস্যুটি জিয়ে রাখতে চায়। একইভাবে ভারতীয় কিছু গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু নিপীড়ন সম্পর্কে ভুয়া ও অতিরঞ্জিত খবর প্রকাশ করছে, যা বাংলাদেশে ভারত বিরোধিতা আরও বাড়াচ্ছে। ভারতের উত্তর পূর্ব রাজ্যের নিরাপত্তা এবং কৌশলগত কারণে বাংলাদেশে ভারত বিরোধী শক্তিকে ক্ষমতায় দিল্লি দেখতে চায় না। সেই সমীকরণে ভারতের খাস পছন্দ আওয়ামী লীগ। দলটির সভানেত্রী শেখ হাসিনা প্রকাশ্যে বলেছেন, ভারতকে তিনি যা দিয়েছেন তারা তা আজীবন মনে রাখবে। এর মধ্য দিয়ে বিষয়টি আরও আগেই পরিষ্কার। সেখানে গণ আন্দোলনে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। ভারত ছাড়া দুনিয়ার কোনো দেশ আশ্রয় দেয়নি তাকে। এটি ভারতের জন্য কত লজ্জার তা ভারতই জানে। শেখ হাসিনাকে কেবল সুরক্ষা নয়, আবার ক্ষমতাসীন করার কাজও ভারত করবে, এটি স্বাভাবিক। 84 বছর বয়সী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, হাসিনা ভারতে বসে ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতারা ভারতের বিরুদ্ধে এই অভিযোগও তুলেছেন। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণকে অতিরঞ্জিত করে তুলে ধরছে ভারত। ইউনূস সরকারের কর্মকর্তারা সব বাংলাদেশির জন্য সমান সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা বলেছেন, নয়াদিল্লির পছন্দের নেতা হাসিনার পতন ঘটিয়েছে যে আন্দোলন, তাকে খাটো করে দেখাতে ভারত বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের দুর্দশাকে একটি আবেগপূর্ণ রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। বিএনপি, জামায়াত সহ ডান বামের রাজনৈতিক দলগুলোরও একই মত। এই অবস্থায় বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পথে এগোচ্ছে তা বুঝতে খুব বড় কূটনীতিক বা বিশেষজ্ঞ না হলেও চলে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত সপ্তাহে তা আরও পরিষ্কার করে দিয়েছেন দ্য নিউ ইয়র্ক টাইমসকে। সেখানে তিনি ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন স্বীকার করে বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ শেখ হাসিনাকে ভারতের সুরক্ষা দেওয়া এবং ভারতের অপপ্রচার। হিন্দুকে সনাতন ধর্ম হিসেবে প্রচার করে ভারত বিপজ্জনক পথ বেছে নিয়েছে। ফলে ভারত বাংলাদেশের বিষয়টিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তবে এটি পুরোপুরি রাজনৈতিক। যদি ধর্মীয় কারণে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব গড়ে ওঠে, তাহলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপালেও ভারত বিরোধিতা কেন বাড়ছে? ভারতের ভেতরেই সংখ্যালঘু মুসলিমদের প্রতি নির্যাতনের বিষয়ে সে কখনো নজর দেয় না, অথচ বাংলাদেশের মতো একটি উদার ও সম্প্রীতিময় দেশে ভারতের এমন অভিযোগ অত্যন্ত প্রশ্নবিদ্ধ। এটি এক ধরনের কৌশল, যার মধ্যে অপরাজনীতিকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী এই নতুন রাজনৈতিক বাস্তবতা শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে নয়, এটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চেতনা এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ইচ্ছার প্রতিফলন। দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজস্ব রাজনীতি এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখানোই এখন ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
খালেদা জিয়ার কাছে রাজনীতিতে বারবার হেরেছেন শেখ হাসিনা। এরশাদ বিরোধী আন্দোলনে 1983 সালের বেগম জিয়ার নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয়। বেগম জিয়া প্রথমে বিএনপিকে নিয়ে 1983 সালের সেপ্টেম্বর থেকে 7 দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা করেন। একই সময় বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দলের সাথে যৌথভাবে আন্দোলনের কর্মসূচির সূত্রপাত করেন। 1986 সাল পর্যন্ত 5 দফা আন্দোলন চলতে থাকে। সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদকে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য 1986 সালের মার্চ মাসে হঠাৎ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।